প্রথমটা থেকে একবার রিডিং পড়ছি, ঠিক আছে? হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপ্রান্ত কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সবাই এখানে লেখক, মানে রাইটার্সের কথা বলছি, কিন্তু আমি ছাড়া কারো কাছে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, কম্পিউটারের কথা বলা হচ্ছে, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবেই ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। কলম কারো কাছে নেই, কারণ কম্পিউটার দখল করে নিয়েছে কলমের জায়গা, তাই সবাই কম্পিউটার ব্যবহার করছে, কলম মানুষের কাছে সহজে পাওয়া যায় না। আর লেখক কলম কেন ব্যবহার করছে? কারণ লেখক কলমটাকে ভালোবাসে। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, না, যারা কাজ করছে তারা অনেকেই পুরনো যুগের লোক। পুরনো যুগের লোক বলে পারে না, কেউ কেউ নতুনে অ্যাডাপ্ট করতে পারে, আর কারু মনে হয় পুরনো জিনিসটাই ভালো। দেখবি কারু গাড়ি থাকলেও অনেক লোক আছে সাইকেলে যাওয়াই পছন্দ করে, সেই রকম জিনিসটা দেখ জোটে। তবে তাতে লিখে আমার সুখ নেই, জিনিসটা বুঝাচ্ছে, একটু পরে তোরা পাবি। ক্যালিওগ্রাফিস্ট এবারে মাধ্যমিক এসেছিলো, কিছু কিছু লোক আছে লেখা স্টাইলটাই দুর্দান্ত, মানে তার লিখতেই ভালো লাগে, যেমন সত্যজিৎ রায়, সেই রকম আর কি। লেখকের লিখতেই ভালো লাগে, তাহলে কলমটাই জরুরি। কম্পিউটারে লিখে ওটা কোনো মজা নাই। আচ্ছা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই, দায় সারাভাবে কোনো। আচ্ছা গলা শুকনো কলম বলছে, শুন, আগে ভেবে দেখ, দোয়াতে ডুবাতে আর এরকম করে লিখতে। তারপরে এলো নিব পেন সবসময় একটু কালিটা বেশি থাকতো, এখন চলে আসছে গলা শুকনো কলম বলতে ডট পেনের কথা বলছি। দুটা খুব একটা লেখকের ভালো লাগে না। দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়, অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস, বলছে রাইটার্স লেখালেখির অফিস নাম, কিন্তু এখানে কলম নাই লোকের। লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন যেটা বললাম, যে বলছে নিজের কাছে কালি নেই কলম নেই, আর নিজেকে জমিদারের মুন্সি বলছে। কাজ গুণে বুঝিবা আজ আমারও তাই। মানে অফিসের ক্লার্ক যারা, তাদের মূলত কাজই হচ্ছে মূলত লেখালেখি করা। বলছে তার কাছে কালিও নাই কলম নাই, আর নিজেকে বলছে মুন্সি। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমার কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। বলছি আমরা বাঁশটার কঞ্চিটা কেটে পর সেটার মুখটা সরু করে পর সেটার সামনেটা চিরে দিত, যাতে কালিটা ওই রেখাটা দিয়েই যায়, ওরকমভাবে কলম তৈরি করত। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া যায়। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। মানে বুঝে যায় কাজটা হলো, তো কাজটা হওয়ার পর ওইটা ছিঁড়ে দিয়ে লেখকের কাছে দিত। আমি হঠাৎ করে তোদেরকে কাউন্টার করে ধরতে পারি, আমি বুঝতে পারছিস কে গল্প করছিস, কে হাসছিস, সেইটার উত্তর না দিতে পারলে কিন্তু আমি 5টা আঙুলে দাগ বসি ট্যাটু করে দেবো গালে। দেখ আমি দেখতে পাচ্ছি। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি। মনে রাখবি, মানুষের সোজা সোজা যে দৃষ্টি হয় সেটা বাদ দিয়েও দুটো দৃষ্টি হয়, সেটা পেরিফেরাল দৃষ্টি বলা হয়। মানে আমি ওইদিকে তাকালেও ওইখানটা বুঝতে পারছি যে কে হাসছে না, তোরাও বুঝতে পারবে, ওটা আমার দলিল হয়। তাই ইয়ারা দুজন যে ফুসফুস করার চেষ্টা করছে সাপের মতো, ওটা আমি বুঝতে পারছি। দেখ মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেলে দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। ভেবে দেখ, কলা পাতায় লেখা আছে। আমরা যে কোনো লেখার জিনিসকেও দেখবি পায়ে লাগলে প্রণাম করি, আমাদের মানে ধর্মীয় মত অনুযায়ী মা সরস্বতী লেখা। তো ওরা লেখকরা কী করতো, কলা পাতাটাকে মানে হয়ে গেলে কাজ পুকুরে ফেলতো, তাহলে গরুতে খেতে পাবে না, নাহলে গরু খেয়ে নিলে লেখাগুলো বলছে পুকুরে ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। বলতে চাইছে বল, মানে জিনিসটা বলছি দেখ কী বটে। হিন্দু শাস্ত্রের মধ্যে গো আমাদের মায়ের মতো করে তুলনা করি, লজিক্যাল আছে। মানে তুমি শুধুমাত্র ধর্মকে বিশ্বাস করলেও নয়, একটা গরু পুষলে আগেকার দিনে যারা গরু পুষতে করে, একটা গরুর কাছ থেকে আমরা এত কিছু পাই,
তুই মানে কল্পনাই করতে পারবি না। আজকে সবচেয়ে ভালো মিষ্টিগুলো হচ্ছে গরুর দুধ থেকে। সবচেয়ে ভালো একটা বাচ্চার যখন মানে যদি মনে কর তাকে বাইরের পুষ্টি দিতে হয় মায়ের দুধ বাদ দিয়ে, সেটা সেকেন্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে গরুর দুধ। তাহলে মায়ের স্থানটাই পূরণ করে তাহলে গরুকে আমরা মায়ের সঙ্গে তুলনা করি, তাহলে সেই গরুকে যারা হত্যা করে তাদেরকে আমরা চরম পাপী বলে ধরি। তাই বলছি যে যারা অক্ষর জ্ঞান নাই তাদেরকে যদি অক্ষর বুঝাতে চাস তাই মনে হবে যে তাদের হিন্দুকে গোমাংসের মতো পাপ কার্য বলতে চাইছিস। তাই সেরকমভাবে গরুকেও যদি ওই তোর লেখা অক্ষরগুলো খাই দিস সেটাও পাপ। দেখ, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন, এটা অনেক সময়কার আগেকার কথা। প্রাচীনরা বলতেন, এই যে ছড়াটি যেটি বললাম তোদেরকে, তিল তিফলা শিমুল ছালা ছাক দুগুদে করি মেলা লৌহপত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এটা আন্ডারলাইন করবি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপনা। এটা দেখ ব্যাখ্যাটা করা আছে কি বটে। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না করা কাঠের উনুনে তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত, মানে হত্যকি যেটাকে বলি। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ায় দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেটা জলে ছেঁকা দেওয়া হতো, মানে সেই ডালের তড়কা দেওয়ার মতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর নেকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। দেখ, পুরনো, তোরা এক কথায় ঠিক বলেছিস, লেখক হচ্ছে সেই পুরনো যুগের লোক, পুরনো ধাঁচের পুরনো জিনিসকেই ভালোবাসে। এই জিনিসটা ডিফিকাল্টও ছিল। তুই ভেবে দেখ, বর্তমানে আমরা রেডিমেড সব কিছু পেয়ে যাচ্ছি। কলমটা কালিটা কোথাও লাগার ভয় নাই, বল পেন পকেটে থাকবে, কোথাও লাগবে নাই। নিব পেনের দোয়াত আলাদা নিয়ে দেবে, নিব কোথায় লাগবে, নিবটা ফুটে যাওয়ার চান্স আছে, আবার কালি বেরিয়ে যাওয়ার চান্স আছে। বর্তমান যুগে উন্নতিই হয়েছে, কিন্তু যারা পুরনো যুগে তাদের মনে হয় ওইটাই বেশি ভালো ছিল। যেমন তোদেরকে মানে তোদের তো তবুও একটু খেলা অ্যাক্টিভিটি আছে। তোদের যখন আবার পরবর্তীকালে তোরা যখন পড়াবি বা বলবি, তখন দেখবি সেই ছেলেগুলো হয়তো আর আউটডোর গেমস অনেকের থাকবে কিনি, তাদেরকে বুঝিয়ে পারবি যে আউটডোর গেমসটা বিরাট মজাদার। কারণ যে কোনো দিন যেটা স্বাদই পায়নি সেটাকে তুই কী করে তফাৎ বুঝবি। মনে কর একটা লোক চিরকাল আলোতে আছে, তাকে তুই অন্ধকার বুঝাতে পারবি? কোনো মতেই পারবি না, কারণ সে তো কোনো মতে দেখেই নেই অন্ধকার কি, ব্যাপারটা বুঝতে পারছি। বা কোনোদিন কেউ পুরো অন্ধকারে আছে, তাকে তুই আলোর মানে বুঝতে পারবি না, কারণ সে তো সেটা দেখেই নেই। মানে যে পিওর সৎ মানুষ, একদম সৎ, মানে পিওর বলতে, ওটা তো বোঝানো বিরাট অসম্ভব, তাকে অসৎ কী জিনিস বুঝতে পারবি না। কারণ বুঝতে গেলে তাকে দুটো জিনিসের পারসেপশন থাকতে হবে, নাহলে অসম্ভব বুঝতে পারছি জিনিসটা কী বটে। দেখ, ভাবি আচ্ছা যদি আমি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদের তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম। নলখাগড়া বলতে ওই ধরে রাখ ওই সরের মতো বা মোটা ঘাস, ওইরকম। হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, এটা এবারে মাধ্যমিকে এসছে, হাড়টা দিয়েও লিখতে হবে, বুঝতে তখনকার লোক, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রোঞ্জের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, যে সিজার কাসকাকে কি দিয়ে আঘাত করেছিল? ব্রোঞ্জের শলাকা, মানে ব্রোঞ্জের কলম, বুঝেছিস? কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালেই লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম,
হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আজ খুঁজে পাওয়া যাবে না। লেখক যখন বলছে তখনই পাওয়া যাবে না, এখন তো তুই কল্পনাই করতে পারবি না বাঁশের কলম। এখন বাঁশের কলম যদি তুই করে বলিস বাঁশ কঞ্চিটাকে চুচালো করে, তুই দোয়াত পাবি না। দোয়াত অর্ধেক দোকান যা মনিয়ের দোকান 90% দোকানে বলবে কালি নাই। কালি দেখেছিস কোথাও দোয়াতের মতো? আমার ঘরে একটা তাকে হঠাৎ করে খুঁজে পেয়েছিলাম, নীল কালি ছিল অর্ধেকটা, মানে কাকুয়াদের একদম ছোটোবেলাকার। তো গাছটা এত মোটা, মানে ওটা তুই মানে ওটা মোটামুটি মানে মাইলে মরি যাবে, ভাঙবে না এত, মানে উপর থেকে পড়লেও ভাঙবে না। এবার তুই যদি ডেলিভারিলি হাতুড়ি দিয়ে মারিস তখন ব্যাপারটা আলাদা, কিন্তু এত মোটা, মানে সেই সময়কার কোয়ালিটিগুলো কী ছিল কালিটা। তারপরে ঘরে রং হলে আর কোথায় হারিয়ে গেলো, খুঁজেই পেলে মনে আর। দেখ খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়। তোরা দেখেছিস, দেখ আজকে বলার পর তোরা ভালো করে লক্ষ্য করবি, সরস্বতী মূর্তি তার পাশে একটা করে দেওয়া হয়, সেই স্বরের মতো কলম দেওয়া থাকে, ছবিগুলো দেখবি ক্যালেন্ডারে, ওইটা খাগের কলম ব্যবহার করে। আর দোয়াত দেওয়া থাকে, দোয়াত কলম দেওয়া থাকে। এখন সেই জায়গায় অনেক জায়গায় হয়তো ওইটা না খুঁজে পেলে রিপ্লেস করে দিচ্ছে অন্য পেন দিয়ে, কিন্তু এখনও থাকে বল, স্বরের কালি দেওয়া থাকে আর তার সঙ্গে দোয়াত দেওয়া থাকে। এবার লক্ষ্য করবি, ভালো করে বুঝতে পারবি। অবশ্য লক্ষ্য করতে করতে তোদের মাধ্যমিক চলে আসে। দেখ কাচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, পালকের কলমও আর চোখে পড়ে না। পালকটা দিয়ে অনেকে লিখতেও, ওইটা তোরা দেখেওছিস, মানে সিনেমাতে বা ছবিতে দেখেছিস, পড়ে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তার ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি রেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার। আচ্ছা গরম গরম ইংরেজি বলতে কি, বাঙালি লোকরা ইংরেজি বলছে না তো ওইটাকেই গরম গরম ইংরেজি বলি আর কি। দেখ এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। ঠিক কোথায় বলি যে এখনও তুই পালকের কলম কোথায় দেখতে পাবি? ছবিতেই দেখতে পাবি। বাস্তবে কোথাও দোকানে যে পালকের কলম বললে পাবি না। পায়রাই দেখতে পাচ্ছি না, তো পায়রার পালক কোথায়? পাখি অর্ধেক উড়িয়েছে। আচ্ছা দেখি লোকাল এরিয়ায় কোথাও কাক দেখতে পাচ্ছিস কিনা? কোথায় পাবি জানিস? ছাতনা স্টেশন আর আদ্রা স্টেশন। আদ্রা স্টেশনে মানে মোটামুটি কেজি ধরে আছে এক একটা জায়গায়, মানে পটি করে ভর্তি করে দিয়ে যাতে। তো পায়রা বেশি বুঝলি, কাক লয়, পায়রাটাই বেশি। কাকও আছে, পায়রাটাই বেশি। দেখ বাবু কুইল ড্রাইভার। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। উইলিয়াম জোন্স আর তোর কী বলে কেরি সাহেব, কেরি এটা হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস এর সঙ্গে যুক্ত। 11-এ পড়ছে শর্ট কোশ্চেন। আর কেরি সাহেবের মুন্সি বলতে বুঝাচ্ছে কি, রামরাম বসু হচ্ছে কেরি সাহেবকে বাংলা শিখিয়েছ, তাহলে তার স্যারের মতো আর কি বাংলা। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই আজ কোথায়? কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সে সব ফাঁকি মাত্র। মানে কি বলতে নি, অনেকের ঘরে গাদা তুই বই দেখতে পাবি, কিন্তু বইগুলো পড়ে না, একটা সাজানো আছে লোক দেখানোর জন্য। কত পণ্ডিত। আচ্ছা খবরের চ্যানেলে যখন দু একজন ডিবেট করে, পিছনটার দিকে তাকাবি, যখন ডিবেট বলতে ওই কী বলে ওইটাকে, বিতর্ক করে, মূলত গন্ডগোল করে, কোনো ডিবেট নয়। পিছনটার দিকে তাকাবি, বইয়ের ভান্ডার। 100 জনের মধ্যে 10% লোক ওই বইগুলো পড়িয়েছে, আর বাকিগুলো হচ্ছে দেখাবে না, ওই জন্য দেখানোর জন্য ওই ছবিগুলো তুলে, মানে সবাই দেখাবে বাহ তো বই তুলে এত পড়িয়েছে, আসলে ঘোড়ার ডিম। কারণ কেউ প্রকৃত জ্ঞানী হলে অত চেঁচাবেক নিয়েছে, চেঁচিয়ে আর করে মানে পাড়া মাথা করে দিবে। কারণ আমরা মোটামুটি দেখতে রাগিয়ে গড়গড় করে দিয়ে শেষ হয়ে যায়। দিয়ে যখনই শেষ হয়ে যায় খবরের চ্যানেলটা, তারপরে ওরা বসে পর চা খায় একসাথে। কারণ আমার নিউজ চ্যানেলের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি রিপাবলিক বাংলায় সিলেক্টেড লোক। আমার কাছে ইমেল আছে রিপাবলিক বাংলার। 2020 সাল রিপাবলিক বাংলায় আমি রিটিন পরীক্ষা ভাইভা দিয়েছি, রিপাবলিক বাংলায় আমি সিলেক্ট হয়েছি, কিন্তু বেতনের পরিমাণটা বড় কম থাকার জন্য যাইনি। রিপাবলিক বাংলা তখন বাংলায় প্রথম। আমার কাছে ইমেলটা মনে হয় বাগানো আছে এখন, মানে যে এটায় কল করেছিল। আমি সেখানে রিপাবলিক বাংলার অফিসে যেয়ে ইন্টারভিউ দিয়ে এসেছি। আমি মোটামুটি সিচুয়েশানটা দেখে এসেছি। সেদিনে অনেক ঘন্টা থাকতে হয়েছিল। দেখ কলকাতা সল্টলেক কোনো অফিস দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ বলেন ডট পেন। কিছু কাল শুধু বেতন নয়, আরেকটা রিজনও ছিল।
যে সময় ওরা আমাকে আমাকে 2 মাস সময় দেয়নি, যে সময় ওরা ডেকেছিল সেই সময় আমার মাধ্যমিকের ব্যাচটা আর 2-3 মাস বাকি ছিল। তাহলে আমি পুরো ছেড়ে গেলে মানে তাদেরকে ফাঁসি দিয়ে চলে যেতে হতো পুরো। আর ওরা, আমি বলেও ছিলাম যে তোর ভাবি দেখে এটা চাকরি, সেটা কি বলা যায় যে 2 মাস পরে আমার জন্য ওয়েট করো, ওদের ধর আরও ব্যাচ আছে, সেই ব্যাচের সঙ্গে একসাথে ট্রেনিং দিবে, যে কোনো কারণে হয়ে ওঠেনি। 2020 সাল, 20 বা 21 যতদূর মনে পড়ছে। আচ্ছা, কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। সস্তার চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। আগে একটা স্টাইল ছিল কানে, তোরা টাইটানিক সিনেমাতেও দেখতে পাবি। টাইটানিক সিনেমা কেউ কেউ দেখেছিস? দেখেছিস? লিওনার্ডো ক্যাপ্রিওর কানে গুঁজে আছে, দেখবি। সেরকমভাবে আগেকার লোকের ঘষে, আর এখন কাঠমিস্ত্রি যারা, তাদের কানে গুঁজে থাকে। কারণ কি, তারা ওই পেন্সিলটা দিয়ে মার্ক করে সহজে, নাহলে পড়াশোনার জন্য আর কেউ সে কানে গুঁজে রাখতেই যাবো, কেন স্টাইল চেঞ্জ হয়েছে। দেখ, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে যদি তাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন। মেয়েরা চুল কলম দিয়ে চুল বেঁধিলে অনেক সময়, মানে না বলে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। ভিড়ে, ট্রামে, বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, দিদি আপনার খোপায় কলম। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। বলছি, একটা সময় বলা হতো যে কলম থাকলে বুঝবো এই কায়স্থ বটে, আর গোপ থাকলে বুঝবো এই রাজপুত বটে। এখন আর চিনে যাবে না। এখন কলম বা গোপ কোনো কিছুতেই আর বিশেষ কারণ নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা, তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। মানে এখন ব্যক্তি বিশেষ, জাতি বিশেষের কারুর কলম লয়, সবার কাছেই কলম থাকে। আর গোপটাও এখন কোনো পার্টিকুলার জাতি রাখে না, যে কেউ রাখতে পারে। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন তার কলম নিয়ে হাত ছাপায়ের খেলা দেখায় না। কলম আজ তাদের কাছে অস্পৃশ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। বলছে, আগেকার দিনে কলমগুলো এত দামি ছিল, পকেটমাররা পেন চুরি করছে। এখন পেন চুরি করবে? তুই কল্পনা করতে পারিস তোর ইউজেন তোর পেনটা চুরি করতে যাই, কেউ এমন মার খাবে, একটা মার মাটিতে পড়বে নেই। মানে সব তো, তোর পকেটে ধর পেন আছে, হ্যাঁ মোবাইল আছে, একটা অ্যালপেনলিবেল চকলেট আছে, চকলেটটা চুরি করবে, পেনটা চুরি করবে না, তো মার তো খাই যাবে শুধু শুধু। তাই পেন নেই চুরি হয় না। তখনকার দিনে পেন চুরি হতো, এটা ভাবে দেয়, কারণ এক একটা পেনের প্রচুর দাম থাকতো, সোনারও পেন থাকতো। এখন কলমটা স্টাইলের থাকতে পারে, আমি তো দেখিনি আমার জন্মে কোনো দিন কলম। হ্যাঁ, আর রূপার পেন, তবু সোনার পেন তো সোনার 70,000 টাকা না 80,000 টাকা ভরি। যদি পড়ে যায় সেদিনে পেনটাও পড়বে, আর তার সঙ্গে সে উপরে উঠে যাবে একদম। হ্যাঁ, কি করবি তুই? মানে কলম চুরি শুরু করবি, ওটাও লাগবে। এতই এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে অস্পৃশ্য। পণ্ডিতরা বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। তাহলে ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, নামটা কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু দেখ লিখেছে হতে পারে, মানে শিওর নয়, তবে হতে পারে। দেখ, তবে পরীক্ষায় যদি কোশ্চেন আসে কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখ দেখ একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। আচ্ছা দেখ, মনে রাখাটা কত সহজ। এই যে ফাউন্টেন পেন, এটা যে তৈরি করেছিল তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ওয়াটারম্যান, ফাউন্টেন, ঝর্ণা। দেখ, সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম। দেখ কী করে শুরু হয়েছিল, এখনই মুখস্থ হয়ে যাবে। এখনই আমি আগে গল্পের মতো বলে দেবো একটা, এই পড়লেই বুঝতে পারবি। দেখ, সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বেরোতেন। একবার গিয়েছিলেন আরেকজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ করে উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে ফেলেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। মানে দোয়াত নিয়ে করতে গেল, একটা চুক্তিপত্র করি যদি কোনো মতে হাতে
সব কিছু করার পর হাতে লেগে পড়ে উল্টে কাগজটাই নষ্ট হয়ে গেছে। এবার ধর একটা দলিল করেছে, দলিল কাগজ, তাহলে আবার দলিল তাকে করতে হবে। যখনকে দলিল সে করতে গেছে ওই এগ্রিমেন্টটা অন্য কেউ সাইন করে নিয়েছে, তখন তার একদম পুরো প্রেস্টিজে লাগিয়েছে, ইগো হার্ড হয়ে গেছে। বলছি না, আমাকে করতেই হবে, দিয়ে পর এমন করতে হবে যেটা কালি কোনোদিনও পড়ে যাবে না বাইরে, আর আলাদাভাবে কালি নিয়ে যেতে হবে না, পেন জমাই থাকবে কালি, নিব পেন। সেটা তখন থেকে জন্ম নিল ফাউন্টেন পেন। আমরা জানি, দেখ, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, মানে প্রয়োজনেই আবিষ্কারের জননী। যেটার প্রয়োজন বোধ হয়েছে সেটাই আবিষ্কার হয়েছে। প্রয়োজন না বোধ হলে, তোর শীতকাল গরম করছে নাই, সে স্বাভাবিক, সেটা তুই কি পাখা আবিষ্কারের চেষ্টা করবি? করবি না, তো তোর দরকারই নাই। তোর যখন প্রয়োজন পড়বে তখনই সেটা তুই ভাববি কী হলে হতো, কী হলে। মনে কর প্রতিদিন তোকে শালবনী স্কুল যেতে হচ্ছে, এই রোডটা ঘুরে ঘুরে যাচ্ছিস, তুই প্রতিদিন ভাববি আর একটু শর্ট কী করে করা যেত, ভাববি না কী করে শর্টে যাওয়া যেত। তোকে শালবনী স্কুল কোনোদিন যেতেই হয়নি, তবু তুই ঘরে ঘরে কল্পনা করবি কী করে শালবনী স্কুল শর্টে যাওয়া যায়, কী করে যাওয়া যায়, যেতেই তো হয়নি কোনোদিন। তাই তুই তখন সেটাই আবিষ্কারের চেষ্টা করবি যেটা তোর নিড। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দেখ, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর আগে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে 1939-এর বেশ কয়েক বছর আগে। কারণ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 39 থেকে, হ্যাঁ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক, 1945-এর পরে, আগে নয়, তাহলে 1939 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তোরা জানিস লিটল বয় আর ফ্যাট ম্যান এটাকে শেষ করেছিল, তাই তো? দেখ, কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামি দোকান গিয়েছিল একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চাই কি কলম, ব্যাস ভেবা চেকা খেয়ে গেলাম। যদিও বলা ভুল যে লিটল বয় আর ফ্যাটম্যানই শেষ করেছিল, কিন্তু এটাও ঠিক যে ওই পরমাণু বিস্ফোরণ না হলে যুদ্ধটাও শেষ হতো না, কিন্তু এটাও ঠিক যে ওটা বিস্ফোরণ হওয়া উচিত ছিল না। বহু এখনও প্রভাব আছে ওখানে। দেখ, তিনি আরও চলেছেন পার্কার, সেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, মানে এগুলো সব পেনের নাম, বুঝতে পারছিস? কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা, বলছে আমার মুখটা দেখিয়ে বুঝতে পারি যে এর পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ, বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসের খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে। মানে নিব পেন একটা বোর্ডে এমনি ছুড়ে দিল, নিবটা ঢুকে গেলে যে খুলে দেখাচ্ছে, দেখো নিব ঠিক আছে। এর থেকে বড় অ্যাডভার্টাইজার কিছু হতে পারে যে এটা পুরো শক্তভুক্ত? আচ্ছা, 2-1 ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরছিলাম পরে। তবে বাঙালি স্বভাব কী বল দেখি, এখনকার স্বভাব লেখক করেছিল কিনে জানিনি, তোকে একটা ছুড়ে দেখি তুলে নিবটা দেখো করতে পারে, ওটা কিন্তু আর নিবেই নেই। না ঠিক আছে, বেশ দারুণ, এটাই দাও, অন্য দাও, কারণ ওটা তো অলরেডি তুমি ছুড়িয়েছ। দেখ, দেখবি বাঙালি ড্রেসের ক্ষেত্রেও করে, আমারও মনে হয় একটা ড্রেসকে খুলিয়ে চারদিকে দেখালো, দেখো দারুণ ড্রেস, ঠিক আছে এটা তো বেশ ভালো, ডিজাইনটা ভালো, তাহলে যেটা প্যাক করা আছে ওটা দাও। মানে ওইটা দেখলে ওটা নিতে কেমন লাগে না, ওটা বার করে দেখালেও। আচ্ছা দেখ, পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন তাহলে কেন বাঁচিয়ে রেখেছিল? কারণ লেখকের প্রথম ওইটা কেনা মানে পেন। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, খুব ইম্পর্টেন্ট জায়গা। বিখ্যাত লেখক শৈলেজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ, ডজন 2-1 তো হবেই। পার্কার ছিল, এটা মাধ্যমিকে এসছে এবারে, শৈলেজানন্দের ডজন ছিল পেন? 2 ডজন। পার্কারই ছিল বেশ কয়েক রকম। শৈলেজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আচ্ছা, রিজার্ভ শব্দের অর্থ জমা। আগে কালিটা আলাদাভাবে নিয়ে যেতে হতো, আর এখন নিব পেনে কি হয়, নিব পেনের পিছনটাতেই কালি সঞ্চিত থাকতো, তার জন্যই বলছে রিজার্ভার পেন। যদিও ব্যাখ্যা আসে নাই, তবু ব্যাখ্যা দিলে বলতে পারবি কেন রিজার্ভার পেন, কালিটা রিজার্ভ বা সঞ্চয় করে রাখা হতো, তার জন্য রিজার্ভার পেন বলা হচ্ছে। তাহলে ফাউন্টেন পেনের আগের নাম কি ছিল? রিজার্ভার। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের।
বাঁশের বা কঞ্চির কলমকে দুটি ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তির পর। কালি বানানোও বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে, মানে যেমন যেমন ওই উজালার মতো নীলের বড়ি পাওয়া যায়, নীল নীল কাপড় রং করার জন্য। এখন বর্তমানে আর পাওয়া যাচ্ছে না, উজালাই কিনে দিচ্ছে সবাই, আবার তাও দিচ্ছে না এলো। তো সেরকম কালির ট্যাবলেট পাওয়া যেত, জলে গুলি দিলেই কালি হয়ে যেত, যে সেটা ডুবি 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 লিখতো। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। একটা জিনিস লক্ষ্য করেছিস, কালি মানে অ্যাকচুয়ালি একদম প্রথমে নাম ছিল কালো কালির লিকুইড, কালো কালো লিকুইড। কেন? ভুসা দিয়ে তৈরি করতো, ভুসাটা কি হলুদ লাল হতো দেখ, তারপরে ভবিষ্যতে লাল কালি বেরিয়েছে, সবুজ বেরিয়েছে, কিন্তু নামটা রয়ে গেছে কালি। কিন্তু কালি হলে কি হওয়া উচিত ছিল? ব্ল্যাক, কিন্তু সেটা নয়। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালো রকমের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চায়। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সে সময় গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা সিংয়ের নিবের মুখ বসানো হতো হিরে, ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। এইসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হাটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। এমন এক সময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। অনুষ্ঠান বলতে অনেক আয়োজন। আগের লেখা, এখন কোনো ব্যাপার না, এখন থেকে একটা বল পেন তুললি লেখা শুরু। এখন লেখার মনটাই নাই লোকের, আর তখন মন থাকলেও অনেক আয়োজন। দোয়াত যে কত রকমের হতে পারে তা দেখলে বিশ্বাস করা শক্ত। তবে হ্যাঁ, কিছু লোকের এখনও লেখাতে উৎসাহ আছে। কাচের, কাঠ, গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতো। দু একটা পাস বলতে তখন মাধ্যমিক, এই যে অমনি করে বলতো না, একটা পাস দিল, দুটো পাস দিল, তিনটা পাস দিলে, এমনি করে বলতো, বুঝতে? যেমন বেঁচে থাকো বাবা, তোমার সোনার কলম দোয়াত হোক, এইটা বলতো। এখন এটাই বলে চাকরি হোক, চাকরি হোক, কারণ জানে যে এই দুনিয়ায় চাকরি নাই, দেখ সহজে নাই, বড় কঠিন। দেখ, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা, তবে যারা ডেডিকেটেডলি খাটে তারা পায়। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। সত্যি, এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো দোয়াতে। অবাক, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়র, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝিবা যায়। এখন বল পেন, ডট পেন, এখন বল পেন বা ডট পেন। এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য। স্টেনোগ্রাফার বলে শ্রুতি লেখক বলে দিচ্ছে, কিন্তু বলতে স্টেনো একটা কোর্স হয়, তোরা মানে চাইলে করতে পারি। সাংবাদিকরা সাধারণত করে রাখে, একদম যখন ঝাঝ করে বলে গেলে এখন তো রেকর্ড, তখন তো রেকর্ড ছিল না, কী করতে বলতে নেই, শর্টে লিখে দিত, শর্ট এন্ডের মতো কিছুটা লিখে দিত, যাতে শুনে কোনো কিছু ওই কী বলবো, হ্যাঁ, কোডের মতো লিখে নিত, দিয়ে পরে ওইটাকে লাইনটা ব্যাখ্যা করতো। কারণ যে বলছে আর সঙ্গে লিখতে গেলে, পুরোটা লিখতে গেলে তো লেখা স্পিড বলার থেকে তো কমই হবে, তো বাকিটা লিখতেই লাগবে, ওইটা আর কি। সাধারণত এই স্টেনোগ্রাফাররা নিউজ
মানে নিউজে কাজ করতে গেলে সাধারণত স্টেনোগ্রাফার দরকার হয়, আমি যতদূর জানি, আমি পুরোটা না সঠিক নাও হতে পারে, স্টেনোগ্রাফার তবে দরকার হয় নিউজ চ্যানেলে বা সংবাদপত্রে। স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বাঁ হাতে লেখেন, তাদের জন্য এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিয়ম। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি, হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে ২৫০০ পাউন্ড। ১ পাউন্ড সমান ৭৫ টাকা। হিসাব করে দেখো কত টাকা। এখন ১১০ পেরিয়ে গেছে মনে হয়। মানে বুঝতে পারছিস, ইংল্যান্ড চোর জাতি ছোটো লোকগুলো ভারতবর্ষকে এমন লুট করে নিয়ে গেছে, আজকে ভারতবর্ষের ১১০ টাকা সমান ওদের ১ টাকা। মানে ও ১ টাকা নিয়ে ভারতে এলে ১১০ টাকা পাবে, কারণ আমরা ১১০ টাকা নিয়ে গেলে ওদের 1 টাকা পাবো। এতটা আমাদেরকে গরিব করেছে। অথচ এক সময় ভারতবর্ষের জিডিপি ছিল গোটা বিশ্বের 30%। জিডিপি মানে গোটা বিশ্বের যে অর্থ, সেই অর্থ করে যদি গোদা বাংলায় বুঝিস, তাহলে সেটা হচ্ছে গোটা বিশ্বের ১০০ টাকা থাকলে সেই ১০০ টাকার মধ্যে ৩০ টাকা ভাগ ভারতের। আজকে সেটা বলেছিলাম। ইংল্যান্ড, এই চোরগুলো ইংল্যান্ডের মানে পৃথিবীর সবচেয়ে বেহায়া জাতি ইংল্যান্ড। ভাবি দেখ, চোর তো বটে। আর বর্তমান জেনারেশনটাকেও আমি ছোটো লোক বলবো। কেন বলবো জানিস তো? শুন, আচ্ছা, চুরি করলে কী করবি তুই? চুরির জিনিসগুলো ঘরে সাধারণত লুকিয়ে রাখবি। ইংল্যান্ডের রানী মাথার মুকুটে কোহিনুরটা নিয়ে ঘুরে বেড়ায়, দেখো আমার বাপ চোর ছিল, আমার দাদা চোর ছিল। এটা চুরির জিনিস, চুরি। তুই চোর কোনোদিন মাথায় নিয়ে ঘুরে বেড়ায়? তুই ভাবি দেখ, তুই একটা জিনিস কেউ চুরি করলে কী করবে? সেটা লুকিয়ে দিবে বা সেটা অন্যরকম কিছু তৈরি করে দেবে। কি আবার মাথার মুকুট এলি ঘুরে বেড়াচ্ছে, দেখো আমি চোর, আমার বাপ চোর, আমার দাদু চোর, দেখো এটা দেখে বুঝে। আচ্ছা, আমি কেন রানীকে কেন চোর বলবো? চুরির জিনিস তুমি রাখিছো তো তুমিও তো চোর, তুমি তো ফেরত দিয়ে দিতে পারো। লোক কোটি কোটি টাকা ভারত থেকে লুট করে নিয়ে গেছে। আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে সমস্যা, এত কষ্ট, মানুষের বিদ্বেষ, লাদাখ বর্ডারে এত মানুষের জীবন যাচ্ছে, ইংল্যান্ড হচ্ছে মূল কারিগর, সেটা লোক ভুলিয়ে যাচ্ছে। যদি হিসাব দেখিস না, লন্ডনের যে ব্রিজটা হয়েছে সেটাও ভারতের টাকাতে হয়েছে। যদি দেখিস, পৃথিবীর সবচেয়ে ছোটো লোক, জোচ্চোর, চুয়ার জাতি হচ্ছে ইংল্যান্ড। ইতিহাস বইয়ে অত গালাগাল ওদিকে দিয়া নয়, আমি হলে দু একটা গালাগাল লিখে দিতাম। মানে ছেলেরা তোরা গালাগাল শিখেই যাস, আমি বলি আর নাই বলি, দুটো লিখেই দিতাম ওখানে যে এই দুটো শিখ, ওদের জন্যেই শিখ। পৃথিবীর সবচেয়ে ছোটো লোক জাতি, ইতিহাস শিক্ষকের এগুলো ভালো করে দেখানো উচিত। ভারতবর্ষের কিছু ছত্রপতি শিবাজী মহারাজ, এইসবের ইতিহাসকে বড় ছোটো করে দেখানো হয়েছে। মুঘল সাম্রাজ্যকে এইটুকু করে দেওয়া উচিত। ওগুলো কাপুরুষগুলো, ওগুলোকে বড় বড় করে ইতিহাস দিচ্ছে। দেখবি বাবারে, আবার একটা ছড়া পড়ি আমরা, বাবার হলো আবার জ্বর সারিলে ওষুধে। অথচ শিবাজির পুত্রের নাম আমরা জানি না, এখানেও এখনও জানিস রে। সিনেমা হচ্ছে তবু জানিস রে। সম্ভাজির নাম আমরা জানি রে, কিন্তু জানি কি বাবরের বেটা, এই আকবরের বেটাগুলো চোরগুলো তো চোর। কোথাকার লোক? কান্দাহারের লোক, ওইখান থেকে তোর ওই ঘুষপেটিয়া, সেগুলোকে আমরা বলছি বাবা সিনেমা করছি। যোধা আকবর, যোধার সঙ্গে আকবরের প্রেম, 5টা বিয়া করে 7টা বিয়ে, কেউ 12টা বিয়ে করছে, 13 নম্বরে তার প্রেমটাকে দেখাচ্ছে অমর প্রেম। পুরো প্রেম আগে হয়ে গেছে না। তাজমহল নাকি প্রেমের নিশানি, তাজমহল প্রেমের নিশানি। কল্পনা কর। ওর মনে হয়, আমার মনে পড়ছে নি, 14 নম্বর পত্নী 13 নম্বর না কোন নম্বর বাচ্চা জন্ম দিতে যেই মরে যাচ্ছে, তার নাকি প্রেমের নিশানি হিসেবে তাজমহল। ওটা প্রেমের লয়, লাম্পটের নিশানি বলা যেতে পারে, বটে কিনা? একটা মুঘল সম্রাটও ভালো ছিল না। আকবর মন্দের মধ্যে একটু ভালো ছিল, কেন না ইতিহাসে বড় বড় করে দেখা থাকে সুলহ ই কুল বা দিন ই ইলাহি, হিন্দু মুসলমান সবার মিলিয়ে। আরে ঘোড়ার ডিম, আমার দেশে এসে দখল করেছিস, আমার রাজ্যে খাচ্ছিস, দিয়ে পরে আমাদের হিন্দু মুসলমানকে এক করে কি হবে? মানে এখানে হচ্ছে তোদের ঘরটা কারো দখল করলাম আমি, দিয়ে একটা সবচেয়ে ভালো রুমটা তোদেরকে দিলাম, যা থাক তোরা। তো আমি তো তোর ঘরটাই দখল করেছি, ওখানে ভালো রুম। তখন তুই বললি না স্যার খুব ভালো লোক, আমাকে ভালো রুমটা দিয়েছে। তোর ঘরটাই তো আমার দখলে। ইতিহাস আমাদেরকে এইভাবে শিখায় না। ইতিহাস স্যারদের কর্তব্য থাকে সিলেবাসের বাইরে যে এবার বলা, কিন্তু আমি দেখতে পাই বহু লোক করে না, করা উচিত। যন্ত্রযুগ, দেখ যন্ত্রযুগ যেখানে সকলের দাবি মেটাতেই তৈরি, হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে ২৫০০ পাউন্ড। 1 পাউন্ড সমান ৭৫ টাকা। হিসাব করে দেখো কত টাকা। সে কলমের সোনা রঙ্গ হীরের হৃদয়, সোনায় গোড়া হীরেই বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। জাদুঘরে কী থাকে? মিউজিয়ামে যেগুলো অতীত হয়ে গেছে সেরকম জিনিসেতে থাকে, বলছে কম্পিউটার তাদেরকে জাদুঘরে পাঠিয়ে দিয়ে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে তো যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা
মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। আর এখন আমরা শিক্ষকরা আরও ভালো করে বুঝতে পারি, স্কুলে কারুর হাতে ঠেঙা নাই, আর আমরা কি মারটা না খেয়েছি। কিন্তু আমার মনে হয় কে কখন ঠেঙাবে বল, তখন তোর প্রতি যখন স্নেহ থাকবে যে তুই পড়ছিস নেই, তখন মেরে ধরেও আমাকে পড়াতে হবে। কিন্তু শিক্ষকদের হাত থেকে লাঠিটাই উধাও হয়ে গেল। দেখ, কিছু কিছু জায়গায় ঠেঙা চালানো উচিত, তবে পর তো তার কেন আচ্ছা, বাবা মা যদি তোদেরকে শুধু আদরেই দেয়, তাহলে তোর ভবিষ্যৎটা খারাপই হবে। আদরের সঙ্গে কিছু কিছু সময় চড়চাপড়ও লাগাতে হয়, কিন্তু তোরা মনে মনে ভেবে দেখবি ওই চড়চাপড়টার পিছনে কত ধরনের ভাবনা থাকে, যে আমার ছেলের জন্য খারাপ কিছু নয়, মেয়ের যদি খারাপ কিছু না শিখে। এই জন্যই মারধরটা হয়। কোনোদিনও পিতামাতা এইটা ভেবে তোদেরকে দিবে নিজে মারতে মন গেলো মেরে দিল, হইলো কে এক চাপড় দিয়ে দিল, কেন না মন গেল, উঠে তো লয়, উঠে লয়, বটে কিনা। তো তোদের ভালো ভাবনাই থাকে, তোদেরকে এক চাপড় দেওয়া মানে সে যে মারছে মা বা বাবা, সে আড়ালে বহু কষ্ট পায়, সেটা সামনে প্রকাশ করবে না। তো শিক্ষকরাও সেরকম, প্রকৃত শিক্ষকরাও যখন ঠেঙাতো তখন তাদেরকে তোদের প্রতি ভালোবাসা, কিন্তু সরকারই তুলে দিলে বলছে না ঠেঙানো চলবে কি না, একদম মানে তুমি পড়ো না পড়ো যা পাচ্ছ করো, তোমাকে মারা চলবে না। দেখ, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইছে, কলমের দিনও কি ফুরালো, হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে ক্যালিওগ্রাফিস্ট। এই বছর এসছে মাধ্যমিকে, 2025-এর মাধ্যমিকে এসছে, বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে। আমাদের এই বাংলা মুলুকেও যারা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থরাও লিপিকদের ডেকে পুঁথি নকল করাতো। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, মানেটা দিয়ে দিয়েছে, দেখ খুব ইম্পর্টেন্ট, পুরোটা মুখস্থ করতে হবে। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। লাইন এক 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 জনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকররা কত না গর্ব। তা অনেক পুঁথির এই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এইসব শব্দ শোনা যায়। ব্যারেল কার্টিজ সাধারণত কিসের সঙ্গ বল, যুদ্ধ মানে কামান টামান ইত্যাদি সঙ্গে বলছে। পেন অনেক সময় বলে না, দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড, পেন তলোয়ারের থেকেও শক্তি এই পেনের। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যিই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর অথবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। পেন যে তলোয়ারের চেয়েও শক্তি ধরতে, কাজী নজরুল ইসলামের রচনা দেখলেই আমরা বুঝতে পারি। ইংরেজ সরকারের 12টা বেজিয়ে যেত রচনা বেরিয়ালি, তার জন্য প্রতিটি রচনাকেই ব্যান করে দিত, লিখতো আর ব্যান করতো। ব্যান কারা করবে, যার ভিতরে চাপ থাকবে, যেটা প্রকাশ হয়ে গেলে তো মুশকিল আছে, ঠিক আছে। দেখ আচ্ছা, কি মুশকিল আছে, কারণ ওর বিদ্রোহী রচনা পড়ে পর সাধারণ মানুষের মনে বিদ্রোহ যাইবে, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করবে। তাহলে ওখানে পেনটা কতটা কাজ করলে বোঝেনি। একা নজরুল যদি তলোয়ার লিবে যেত, কজনকে মারতো, পেন দিয়ে এমন লিখলেও হাজার হাজার লোক পড়লো, সবাই বিপ্লবী হওয়ার মনোভাব জাগল। আচ্ছা দেখ, তাই পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড। কলকাতায় ইতিহাসেও এই ধরনের ডুয়াল দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকেই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। মানে সেই সময়তেও একজন কলমে না লিখে টাইপরাইটার লিখতেন, নাম হচ্ছে অন্নদাশঙ্কর রায়। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটারে ধরেছেন, তাহলে সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরে লিখছিলেন। অন্যেরা প্রায় সবাই লিখেছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের দারুণ হাতের লেখা ছিল। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প।
তার হাতের লেখার কুশলতার জন্য অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি। আমি বলছে আমি মূলত দোয়াতকালিরই মানে ভক্ত, কিন্তু আমার ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে শত্রুতা নাই, কারণ আমি নিজেই এখন ওইগুলো দিয়ে লিখছি, কারণ যুগের সঙ্গে তাল মেলাতেই হবে, নাহলে যুগ থেকে পিছিয়ে পড়বে। মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। মানে এটা কী সূত্রে বলছে বল দেখি? ওই নতুন পেনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিল, বল পেন, ওকে ওই সম্বন্ধেই কথাটা বলছে। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেই নাকি তার মৃত্যু। আচ্ছা, শেষে একটা জায়গায় দিয়ে আছে, দেখ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় যে দুটো নাম বলেছে না, কঙ্কাবতী আর ডমরুধর, এই দুটো হচ্ছে এপিক ক্যারেক্টার। ডমরুধরের মতো ফুলা ক্যারেক্টার তোরা মানে ফুলা জানিস তো? ফুলা তো ডমরুধর হচ্ছে আলট্রা প্রো ফুলা, মানে যদি পড়িস তাহলে বুঝতে পারবি, মারাত্মক ফুলা। যদি কোনো সময় ব্যাখ্যা করবো, মানে সুযোগ এলে গল্প বলবো। আর কঙ্কাবতী হচ্ছে রূপকথার মারাত্মক ক্যারেক্টার। রূপকথা বলতে ওই মানে ব্যাং কখনো রাজকুমার হয়ে গেল, ব্যাং কথা বলছে, ওই রকম আছে। দুটো এপিক ক্যারেক্টার, কঙ্কাবতী আর ডমরুধর। আর দেখ, তাহলে নিবের আঘাতে কার মৃত্যু ঘটেছিল? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তার সৃষ্টি বিখ্যাত দুটি ক্যারেক্টার কঙ্কাবতী আর ডমরুধর। লাস্টে লেখা আছে সম্পাদিত। সম্পাদিত মানে এডিটেড, মানে ইংরেজিটা ভালো বুঝিস, বাংলাটা বুঝিস না। কারণ এই রচনাটা যেমন ছিল তোদেরকে তেমনভাবেই দিয়ে দেওয়া হয় না, তোদেরকে তোদের মতো করে একটু করে এডিট করে দেওয়া হয়েছে যাতে তোদের ভালো লাগে। যাই হোক, ঠিক আছে, দেখ এখানে এটা শেষ হলো। হারিয়ে যাওয়া কালিকলম, শ্রীকান্ত ওরফে নিখিল সরকার, এখানে শেষ হলো।